ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে উনি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, প্রায় ভিডিও আপলোড দেন এবং একই সঙ্গে লাইভ প্রোগ্রাম করেন এবং তার কথাবার্তা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেটা আমি বুঝি, উনি বাংলাদেশে ইসলামপন্থী দল ক্ষমতা আসুক, আমার কাছে সেটাই মনে হয়। তো ভদ্রলোক কিন্তু টার্কিতে থাকেন, মানে তুরস্কে। তো তুরস্কে তো আমরা জানি যে ইসলামপন্থী দল ওই যে এরদোয়ানের নেতৃত্বে ক্ষমতায় আছে, তাই না? এবং বাংলাদেশের যে জামাত ইসলাম বর্তমানে তাকে সবচেয়ে বেশি প্যাট্রোনাইজ করে কিন্তু এই তুরস্ক, এবং প্রচুর টাকা পয়সাও দেয়। তো এই সরার আলম ভদ্রলোক সেও মনে হয় যে তুরস্কের স্টাইলে বাংলাদেশে ইসলামী শাসন চায়, অন্তত তার কথাবার্তা শুনে কিন্তু সেটাই আমার কাছে মনে হয়েছে। এখন তুরস্কে বসে উনি কী করেন কে জানে, বাট সেদিন দেখলাম যে উনি বললেন যে উনি ওই সাংবাদিকতা করেন এরকম। তো ঘটনা হচ্ছে যে ওই ইউটিউব চালু করলে অনেকের বক্তব্য বিবৃতি চলে আসে না। তো এখন যেহেতু আমি নিজেও ভিডিও করি, বিভিন্ন মানুষের ভিডিও আমাকে দেখতে হয় এবং তাদের দৃষ্টিভঙ্গি কী সেগুলোও কিন্তু আমাকে উপলব্ধি করতে হয়, অনুধাবন করতে হয়, যার ভিত্তিতে আমাকেও এত ভিডিও বানাতে হয়, তাই না? তো এতগুলো কথা কেন বললাম, যে দেখেন যে সে একটা কি করছে, একটা মানে লাইভ প্রোগ্রাম করছে, তার শিরোনাম দিয়েছে ইরান কি হেরে যাবে, তাই না? ইরান কি হেরে যাবে, অর্থাৎ এতদিন ধরে সে যে বক্তব্য বিবৃতি দিচ্ছিল, সে কিন্তু এটাই বোঝাতে চেষ্টা করছিল যে ইরানকে হারানো যাবে না, ইরান বিশাল একটা শক্তিশালী দেশ, তাদের হাজারে হাজারে লাখে লাখে মিসাইল আছে, তারপরে ড্রোন আছে, ইত্যাদি ইত্যাদি। এবং অতএব এখানে আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করলে সেখানে আমেরিকার ভয়াবহ ক্ষতি হবে, ইসরায়েল দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ডিরেক্টলি এরকমভাবে হয়তো বলতো না, বাট তার কথাবার্তার টোনটা ছিল অনেকটা এরকম। অর্থাৎ অন্য কথায় এতদিন ধরে ইরান যে কত প্রকারে জিতে যাবে সেটাই কিন্তু সে বিভিন্নভাবে ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি বলার চেষ্টা করতো। বাট হঠাৎ করে এই যুদ্ধের ষষ্ঠ দিনে এসে তার কী প্রতীতি হলো কে জানে, হঠাৎ করে এই ধরনের একটা শিরোনাম সে কেন দিল যে ইরান কি হেরে যাবে। আমি একটা জিনিস আজও বুঝি না, এই সমস্ত লোকজন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থাকে, জিওপলিটিক্স নিয়ে অনেক কথাবার্তা বলে বা নানা রকমভাবে হয়তো খোঁজখবর রাখার চেষ্টা করে। ইরান যে হেরে যাবে এবং ইরানের যে আদৌ আমেরিকা এবং ইসরায়েলের এগেনস্টে দাঁড়ানোর কোনো ক্ষমতাই নাই, এই জিনিসটা বুঝতে কি বিশাল পণ্ডিত হওয়া লাগতো? মোটেও না। এই জিনিসটা বুঝতে বিশাল পণ্ডিত হওয়া লাগতো না। কেন ইরান হেরে যাবে সেটা অনেক আগে থাকতেই কিন্তু বলে দেওয়া যেত। সেটা কীরকম, যেমন একটা দেশকে যদি টিকে থাকতে হয় শক্তিশালী হয়ে, এবং বিশেষ করে আমেরিকার মতো পরাশক্তির এগেনস্টে যদি যুদ্ধ করে টিকে থাকতে হয়, তাহলে কতগুলো তার বৈশিষ্ট্য থাকতে হবে। ইরানের কি এই ধরনের একটা বৈশিষ্ট্য আছে? একটা বৈশিষ্ট্যও নাই। যেমন প্রথমত তিনটা বাহিনী, স্থল বাহিনী, তারপরে বিমান বাহিনী এবং নৌবাহিনী, তাই না? এই তিনটা খুবই স্ট্রং হতে হবে। এখন বিশেষ করে আমরা তো জানি যে আমেরিকা এবং ইসরায়েল তারা যদি আক্রমণ করে তাহলে তারা নেভি দিয়ে এবং বিমান দিয়ে আক্রমণ করবে, স্থল সেনা দিয়ে তারা আক্রমণ করবে না, এটা কোয়াইট ইম্পসিবল, এবং তারা সেটা করবেও না। তাহলে তারা কী করবে, প্রথমত বিমান দিয়ে, তারপরে নেভি দিয়ে আক্রমণ করবে, তবে প্রধানত বিমান দিয়ে আক্রমণ করবে এবং মিসাইল দিয়ে আক্রমণ করবে, তাই না? এখন কথা হচ্ছে যে ইরানের কি বিমান বাহিনী বলে তেমন কিছু ছিল? মোটেও না। 1979 সালের আগ পর্যন্ত এই ইরানের সাথে আমেরিকার খুব দরম মহরম ছিল, এবং তখন ওই রেজা শাহ পাহলভির আমলে এই ইরান এই আমেরিকা থেকে বেশ কিছু F-14 টমক্যাট, যেটাকে বলা হয় যে ফ্যান্টম, এই যে এফটা কিন্তু এই ফ্যান্টম থেকেই আসছে। এই ফ্যান্টমের সংক্ষিপ্ত রূপ হলো এফ। তো F-14 টমক্যাট এইটা কিন্তু আজকে থেকে আরও 10-15 বছর আগে এই আমেরিকা তাদের যে ফ্লিট তা থেকে কিন্তু রিটায়ারমেন্ট করিয়ে নিয়েছে, এবং এখন সেই কত 47 বছর আগেকার বিমান, এবং এর কিন্তু কোনো পার্টসপাতিও এরা ঠিক মতো পায় না, কারণ আমেরিকা তো এদের উপরে এম্বার্গো দিয়ে রাখছে, স্যাংশন দিয়ে রাখছে, তাই না? পরবর্তীতে তারা কিছু ওই রাশিয়া থেকে সুকোই টুকোই আনছিল, কিন্তু মুশকিল হচ্ছে এই ধরনের সুকোই টুকোই বিমানগুলো, এগুলো আমেরিকার বিমানের কাছে হলে খুব বেশি কিছু না। এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে যেটা আমরা এখন দেখি,
রাশিয়া থেকে আমেরিকা বা ইসরায়েল মিনিমাম 50 বছর এগিয়ে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার কিন্তু এই এয়ার কমব্যাটে মারাত্মক জরুরি। কীরকম? যেমন ধরেন যে আমরা তো অলরেডি এই কয়েকদিনে দেখছি যে এই ইরান থেকে হাজারে হাজারে মিসাইল, শত শত মিসাইল, তারপরে ওই যে ওই ড্রোন এগুলো ছুটছে, তাই না? ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ হলো এমন একটা এখানে রেডিও ওই ম্যাগনেটিক এখানে তরঙ্গ এই গোটা ইরানে একটা নির্দিষ্ট অঞ্চলব্যাপী ছেড়ে দেওয়া, যাতে করে ওই যে মিসাইল বা ড্রোন এগুলা কিন্তু দিগ্ভ্রান্ত হয় এবং একই সঙ্গে এদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাও যেন দিগ্ভ্রান্ত হয় এবং কাজ না করতে পারে এবং তারা পুরোপুরি অন্ধ হয়ে যাবে। এবং এই টেকনোলজিতে আমেরিকা পৃথিবীর বাকি যত দেশ আছে তার থেকে মিনিমাম 50 বছর আগে এগিয়ে আছে, বিশেষ করে রাশিয়া থেকে তো এগিয়ে আছে। তো এখন কিছু সুকোই বিমান টিমান আনছিল, কি সুকোই মনে হয় 30 বা সুকোই মানে SU-27 মানে এগুলা, কিন্তু ওই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাছে এগুলো পুরাই অন্ধ, এগুলো আকাশে উঠতে পারবে না, আর উঠলেও পাখির মতো গুলি করে ফেলে দিবে। তাহলে এটা তো গেলো বিমান বাহিনীর কথা। এবং এয়ার ডিফেন্স সিস্টেম সেই পুরনো আমলের S-300, রাইট? এই রাশিয়া কিন্তু কোনোভাবেই S-400 তাদের যে লেটেস্ট প্রযুক্তির যে আছে এগুলো কিন্তু দেয় নেই। আমি জানি না S-400 থাকলেও পরিস্থিতির উন্নতি হতো কি না, অর্থাৎ ইলেকট্রনিক ওয়ারফেয়ারে S-400ও অন্ধ হয়ে যেত কিনা আমি জানি না, কারণ এটা এখনও তো পরীক্ষিত হয় নাই। কিন্তু রাশিয়া সামহাও S-400 কিন্তু এদেরকে সরবরাহ করে নাই। তাহলে দাঁড়াচ্ছে কি, এদের এয়ার ডিফেন্স সিস্টেমও নাই। আনছে কি চায়না থেকে কিছু মাল, তো চাইনিজ মাল আমরা তো জানি এর কোয়ালিটি কি। এগুলো নিয়ে যতই ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলা হোক না কেন, ইউটিউবে বা ফেসবুকে নানা রংচড়া বক্তব্য বিবৃতি দেওয়া যায় যে কি ওই চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম অমুক তমুক, হ্যান করতে পারে ত্যান করতে পারে, কিন্তু বাস্তবে তো আমরা দেখলাম যে কিছুই করতে পারে না। আসল কথা আমি বলতে চাচ্ছি, এদের এয়ার ডিফেন্স সিস্টেম নাই এবং অ্যাট দ্য সেম টাইম এদের কোনো এয়ার ফোর্সও নাই। তাহলে এরা কিভাবে আশা করে, এই ইরান কিভাবে আশা করে এরা জিতবে? শয়ে শয়ে হাজারে হাজারে যদি এদের ড্রোন থাকে, মিসাইল থাকে, সো হোয়াট? এরা আন্দাগন্দি কিছু মারবে, ঠিকই আছে, হ্যাঁ কয়েকদিন মারতে পারবে, বাট ওয়ান্স আপন এট এ টাইম খুব দ্রুতই কিন্তু এদের এই মিসাইল এবং ড্রোন যাতে কাজ না করতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল করবে। এবং যখন এখানে তারা আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, এই বিষয়গুলো কি তারা স্টাডি করে নাই, করছে যে ইরানকে কীভাবে দুর্বল করবে এবং ইরানের ড্রোন বা মিসাইল যাতে কোনো কাজ না করতে পারে সেই ব্যবস্থা তারা করবে না। তার মধ্যে অন্যতম কি, যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে তো প্রথমেই অকেজো করে দিবে, দ্বিতীয় নম্বর হলো তারপরও ওই ওয়ারফেয়ার ওই ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে ফাঁকি দিয়ে হয়তো কিছু ড্রোন বা মিসাইল ছুটে গেল, তো তাহলে কী করতে হবে? এগুলোকে হয়তো ওই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে থার্ড প্যাট্রিয়ট বা অ্যারো অথবা ওই যে আয়রন ডোম টম ইত্যাদি দিয়ে তো এগুলো প্রতিহত করবে। হ্যাঁ, কিন্তু তারপরও কিছু কিছু তো যে পড়বে, তাই না? এই যখনই কিছু কিছু যে পড়ছে তখনই বাংলাদেশের মুমিন মুসলমান, এমনকি খোদ এই সরোয়ার আলমও আমি দেখছি অত্যন্ত উৎফুল্ল হচ্ছিল যে এইবার, কিন্তু ঘটনা তো ওটা না। আর তাছাড়া কিছুতে এলাও তারা করবেও, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে খুব দ্রুতই কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এরা কিন্তু এদের যে এই মিসাইল লঞ্চারগুলো, যে লঞ্চিং প্যাড, সেগুলো কিন্তু ওয়ান আফটার অ্যানাদার অলরেডি ধ্বংস করে দিয়েছে। এবং যতটা আমি জানলাম যে এদের টোটাল এই মিসাইল লঞ্চিং প্যাড ছিল 400টার মতো, বা 400-র কিছু বেশি বা কম, অলরেডি মোর দ্যান 300 কিন্তু ধ্বংস করে দিয়েছে। আর বাকি 100টা এরা কিন্তু বের হতে পারছে না, ওই গর্তের মধ্যে লুকে আছে। কেন? বের হওয়ার সাথে সাথে এগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কারণ যেহেতু ইরানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই এবং যেহেতু এদের কোনো এয়ার ফোর্স নাই, তাহলে আমেরিকার বিমান এবং ইসরায়েলের বিমান তো মুক্ত বিহঙ্গের মতো এখন ইরানের আকাশে উড়ে বেড়াচ্ছে এবং ইগলের মতো বা শকুনের মতো তাকিয়ে তাকিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় এয়ার ওই মিসাইল লঞ্চিং প্যাড ঘোরাঘুরি করে, তাই না? এবং দেখা মাত্র এগুলো ধ্বংস করে দিচ্ছে। আমার বক্তব্য হলো যে এই ইরানের যে আসলে এয়ার ডিফেন্স সিস্টেম তেমন শক্তিশালী না, তাদের বিমান বাহিনী নাই,
আর আমেরিকা এবং ইসরায়েলের যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষমতা সম্পর্কে সরওয়ার আলমের কোনো ধারণা থাকতো, তাহলে সে কীভাবে আগে যখন বক্তব্য বিবৃতি দিয়েছিল, তার বক্তব্য বিবৃতিতে দেখবেন যে সে কিন্তু প্রচণ্ড রকম আশাবাদী ছিল যে ইরান তামা তামা করে দিবে, তাই না? আপনারা যদি খেয়াল করেন, এবং এটাই হওয়ার কথা। আসলে হচ্ছে কি, মমিন মুসলমানরা মনে মনে তো এটাই চায়, তারা তো কল্পনার জগতে এটাই আসলে ধারণ করে, লালন করে যে মুসলিম যে কোনো দেশ, তা হোক শিয়া বা সুন্নি, তারা যখন মনে করেন যে অমুসলিমদের উপরে আক্রমণ করবে, তারা কিন্তু সবসময় কামনা করে যে অমুসলিমদেরকে তুলোধুনে করে দিবে। এবং এই সরওয়ার আলম এও তো তার ব্যতিক্রম কিছু না। এবং তার কথাবার্তা শুনে যেটা মনে হয়, সে আসলে কট্টর ইসলামপন্থী না, বাট সে ওই যে ওই তুরস্কের ইসলামপন্থী, অর্থাৎ এরদোগানের কিসিমে, অর্থাৎ জামায়াত ইসলাম টাইপের। সে সাংবাদিকতা করে, অথচ এতদিন ধরে ওই তুরস্কে আছে পাশেই ইরানের ক্ষমতা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। আর আমেরিকা বা ওই ইসরায়েলের এয়ার পাওয়ার অথবা এয়ার ডিফেন্স সিস্টেম অথবা তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সম্পর্কে তার কি কোনো আইডিয়া ছিল না? যদি থাকতো তাহলে এই গত 5 দিন ধরে সে তো ওই ইরান মোটামুটি জিতে যাবে এরকম একটা ভাব নিয়ে ভিডিও বানাতো। আর জিতে না গেলেও ইরান যে ভয়ঙ্কর ক্ষতি করতে পারবে এ ব্যাপারে সে কিন্তু 100% নিশ্চিত ছিল। যখন গত 2-3 দিন ধরে হয়তো খেয়াল করেছে ঘটনা তো এলোমেলো হয়ে গেছে, ইরান তো পুরো পঙ্গু হয়ে গেছে, তখনই এসে এই যে ইরান কি হেরে যাবে এই ধরনের শিরোনামে এসে এই যে ভিডিও বানিয়ে নানা কথা নানাভাবে নানা কিসিমে বলছে, তাই না? তো ভাইজান, ইরান যে হেরে যাবে এটা তো আমরা অনেক আগে থাকতেই জানতাম, কারণ ইরানের ফায়ার পাওয়ার, ইরানের টেকনোলজি, ইরানের মিসাইল, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো যে কি কাহাকে বলে বা তাদের ড্রোন, এটা তো আমরা খুব ভালো করে জানতাম। এবং এই জন্য আমরা যদিও এই অনলাইনে সেই রকমভাবে বলতাম না, কারণ বললে আবার মমিন মুসলমানরা তো দেখা যাবে যে গালিগালাজ শুরু করে দিত, কারণ মমিন মুসলমানরা তো কখনো ওই প্রকৃত সত্য জিনিসটা সহ্য করতে পারে না, মানে তারা আসলে সত্য জিনিস একেবারেই সহ্য করতে পারে না। যাক, বিভিন্ন কায়দায় নিরপেক্ষভাবে বলার চেষ্টা করতাম যে এখানে আমেরিকা ইসরায়েলের কাছে ইরান আসলে মানে খড়কুটোর মতো উড়ে যাবে, এবং সেটাই হয়েছে এবং হতে যাচ্ছে। এবং খালি উড়ে যাবে তাই না, ইরানের পরিস্থিতি হবে ওই ইরাক বা সিরিয়ার থেকেও ভয়ঙ্কর। কারণ সিরিয়া, ইরাক, লিবিয়া ওরা আইডিওলজিক্যালি কিন্তু ইসরায়েল অথবা আমেরিকার বিরোধিতা করতো না, সেটা কি ইসলামিক আইডিওলজি। কিন্তু ইরান সেই চ্যালেঞ্জটা করছে। আইডিওলজিক্যালি তারা আমেরিকাকে বলতো বড় শয়তান, তারপর ইসরায়েলকে বলতো ছোট শয়তান, তাই না? কেন বলতো? কারণ আইডিওলজিক্যালি ইসলামের কাছে ইহুদি নাসারা খ্রিস্টান, তারা তো শয়তানি। তো ঠিক আছে, ভালো কথা। সরওয়ার আলম, আপনি তো একজন মুসলমান, রাইট? আপনার কাছেও কিন্তু আমেরিকা বা ইসরায়েল শয়তান, কারণ আপনি মুসলমান। আপনি কি জানেন না, আপনি যতই ব্যাখ্যা করেন এইটা ওইটা সেটা নানা কিসিমের ব্যাখ্যা করেন, পৃথিবীতে বস্তুতে এখন সাম্রাজ্যবাদী লড়াই চলছে। এক সাইডে আছে আমেরিকা, পুঁজিবাদী গণতন্ত্রের নেতা, তাদের সাম্রাজ্য, আর অন্যদিকে এই ইসলামিক রেজিমের নামে আসলে ইসলামী সাম্রাজ্যবাদ। বিষয়টা কি এরকম না? আপনি নানা রকম নানা ব্যাখ্যা করতেছেন, কিন্তু আসলে তো এখানে ক্লাশ বিটুইন টু ইম্পেরিয়ালিজম, টু টাইপস অফ ইম্পেরিয়ালিজম। ওয়ান ইজ capitalistic democratic ideology and another is Islamic ideology, right? And war between these two ideologies, nothing else. তো এখানে ইরানকে কি সম্মুখীন হতে হবে না, মোকাবেলা করতে হবে না? খালি আয়াতুল্লাহ আলী খামেনি এতদিন দূরে বসে হুঙ্কার দিত ইসরায়েলকে ধ্বংস করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, বলতো না? বলতো তো। ইসরায়েল বা আমেরিকা কোনো দিন বলছে আমেরিকাকে ধ্বংস করে দেবো না? কখনোই বলে নাই। ইরান যখন এই সমস্ত কথাবার্তা বলতো তখন আপনারা তো লাফাতেন, তাই না? উল্লাস করতেন। ভালো কথা। আসলে আপনি যতই ব্যাখ্যা দেন ইরানের অমুক, ইরানের তমুক, এই তেলের জন্য এইটা, বা গালফ স্ট্রেটের জন্য এইটা, বা তেল ব্যবসা, বা ওই এটা হলো ভোগীযোগী। আসল বিষয়টা হলো একটা ক্লাস অফ সিভিলাইজেশন। এই সিভিলাইজেশন অতীতে সবসময় বিভিন্ন যে এম্পায়ারগুলো ছিল, অটোমান, তারপরে মনে করুন বাইজেন্টাইন, তাই না? এরা কি পরস্পর যুদ্ধে লিপ্ত থাকতো না? কে শক্তিশালী বেশি?
তা ইরান নিজেরা একটা ইসলামিক ইম্পেরিয়ালিজম আইডিওলজির ভিত্তিতে তারা তাদের একটা শাসন চালু করছে, করে আমেরিকান ক্যাপিটালিস্টিক ডেমোক্রেসিকে একটি চ্যালেঞ্জ জানিয়েছে। তো এখানে তাকে সরাসরি মুখোমুখি হতে হবে না, এখানে ওই তেলের জন্যে, ওই অস্ত্র বেচার জন্যে হ্যানত্যান ভোগীযোগী কথা বলে তো লাভ নাই। ওগুলো তো আনুষঙ্গিক, ওগুলো তো সাবসিডিয়ারি সাবজেক্ট। আসল সাবজেক্ট তো দুইটা সাম্রাজ্যের মধ্যে লড়াই। এত সাংবাদিকতা করেন, এত পড়াশুনো করেন, এত খবর নেন, আর আসল বিষয়টাই জানেন না। ইরান মাস্ট হ্যাভ টু ফেস ইসরায়েল অ্যান্ড আমেরিকা কম্বাইন্ড, এটা ফেস করতে হতো। আর যদি এমন, ইরানের তো ভাগ্য ভালো, ন্যাটোকে ফেস করতে হয় নাই, এবং আসলে এমন একদিন আসতে হয়তো ন্যাটোকেই ফেস করতে হতো। ক্লিয়ার? যাই হোক, এতদিন পরে সত্য স্বীকার করছেন, বাস্তবে ফিরে আসছেন, অন্তত ইউটোপিয়ার জগতে নাই। মানে আপনারা তো আসলে কল্পনার জগতে বাস করেন, স্বপ্ন দেখেন ইমাম মাহাদি আসবে, রাইট, এসে গোটা দুনিয়া ইসলামী সাম্রাজ্য কায়েম করবে, আপনারা তো ওই স্বপ্ন দেখেন। তারপরেও বাস্তবে ফিরে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আরও গভীরভাবে পড়াশুনো করেন। কিসের কি তেলের ব্যবসা, কিসের কি অস্ত্রের ব্যবসা, এইসবগুলো আনুষঙ্গিক, এগুলো সাবসিডিয়ারি বিষয়, এগুলো ঠুনকো বিষয়। আসল বিষয় হলো ক্লাস অফ সিভিলাইজেশন, ক্লাস অফ আইডিওলজিস। বোঝেন? ধন্যবাদ।